করতেন না, তিনি ত্যাগের রাজনীতিতে বিশ্বাস করতেন। একবার তিনি চীন থেকে পশ্চিম পাকিস্তানে গিয়েছিলেন। পশ্চিম পাকিস্তানে তাকে মেয়র নাগরিক সম্বর্ধনা দিচ্ছিল। যখন তিনি লুঙ্গি পরে আর তালপাতার টুপি পরে তিনি মঞ্চে আসীন হয়েছিলেন, তখন উপস্থিত জনতা বললেন, এ তো মিসকিন হায়, এ কি বক্তব্য দিবে। তারপরে তিনি যখন পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করে তিনি যখন তার বক্তব্য শুরু করলেন, তখন উপস্থিত জনতা বললেন, এ তো মৌলানা হায়। এরপরে যখন তিনি রাজনৈতিক বক্তব্য শুরু করলেন, তখন বললেন, এ তো বিখ্যাত রাজনীতিবিদ হয়। যখন তিনি সারা পৃথিবীর মজলুম নেতাদের কথা বলে তিনি যখন অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের স্লোগান দিয়ে তিনি বক্তব্য শুরু করলেন, তখন বললেন, এ তো স্টেটসম্যান হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন স্টেটসম্যান। তিনি ক্ষমতার রাজনীতি করেন নাই, তিনি বিশেষ করে বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য সকল সময় আন্দোলন সংগ্রাম করেছেন। একবার কার্গিল আন্দোলনে তিনি যখন আলোচনা সভা করবেন, জনসভা করবেন, তখন 144 ধারা জারি করা হলো। তিনি বললেন, আমি 144 ধারা মানি না, আমি এই সমাবেশ করবই। তারপরে যখন তাকে ব্যারিকেড দেওয়া হলো, তখন তিনি বললেন, ঠিক আছে, আমি বক্তব্য দিব না, আমি শুধু মোনাজাত করে আজকে সমাবেশ শুরু করতে চাই। তিনি মোনাজাত শুরু করলেন এবং তিনি সেই মোনাজাতের মধ্যে দিয়েই তার সমস্ত বক্তব্য তুলে ধরলেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আজন্মকালের একজন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। আজকে বাংলাদেশে যখন আপনারা দেখেছেন বিগত 17টি বছর বাংলাদেশে যারা শোষণ করেছে, বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই সময় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের মানুষের আজকে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে বারবার করে তার বক্তব্য মানুষের হৃদয়ে উচ্চারিত হচ্ছে। আবার বাংলাদেশের গণতন্ত্র যখন হত্যা করা হচ্ছে, তখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বারবার করে বাংলাদেশের মানুষ স্মরণ করছে। আজও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি রোডম্যাপ চাওয়া হচ্ছে। এজন্য মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথাই যেন বিএনপি বারবার করে উচ্চারণ করছে। কারণ বিএনপি দীর্ঘ 17টি বছর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সভাপতি জনাব শামসুজ্জামান দুদু সহ বিএনপির অসংখ্য নেতা কর্মীরা জেলে গিয়েছে বারবার করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য। বিএনপির অসংখ্য নেতা কর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের বারবার করে জেলে গিয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। উদ্দেশ্য শুধু একটাই ছিল, দুর্নীতিবাজদের অবসান ঘটিয়ে গণহত্যাকারী ফ্যাসিস্টদের উৎখাত করে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ইনশাআল্লাহ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আরেকবার দায়িত্বহীন ভাষায় আমরা স্মরণ করে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনশাআল্লাহ আসুন আমরা এই মঞ্চ থেকে শপথ গ্রহণ করি যে আগামী দিনে যতদিন এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আত্মাও তিনি শান্তি পাবে না। সেই জায়গায় আমরা সকলে মিলে কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সর্বশেষ একটি কথা বলতে চাই, মানুষ জন্মগ্রহণ করে সৌভাগ্যের কারণে, মৃত্যুবরণ করা যেমন তেমনই একটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু মানুষ বেঁচে থাকে
মানুষ কর্মের মাধ্যমে তিনি জীবিত হয়ে আজীবন থাকে। সেই কারণে আমরা বলতে চাই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার কর্মের মাধ্যমে এই বাংলাদেশে আজীবন বেঁচে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা বিএনপির সহপ্রচার সম্পাদক জনাব আসাদুল করিম শাহীন। অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজনের মাননীয় সভাপতি আমাদের প্রিয় ছাত্রনেতা শামসুজ্জামান দুদু ভাই, আর একজন বিশিষ্ট নেতা যিনি ভাসানীর সরাসরি শিষ্য ছিলেন, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের শিক্ষক, এবং মঞ্চে উপবিষ্ট আমাদের জাতীয় সকল নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। অনেক আলোচনা হবে, কিন্তু আমরা সিনিয়র নেতাদের কাছ থেকে আলোচনা শুনবো, তাই আমি শুধু সংক্ষেপে একটি দুটি কথা বলবো। বাংলাদেশ বিনির্মাণের যে দুজন স্বপ্নদ্রষ্টা এবং যিনি প্রথম বাংলাদেশের স্বপ্ন দেখেছেন স্বাধীন বাংলাদেশের, তিনি হচ্ছেন মজলুম জননেতা মাওলানা হামিদ খান ভাসানী। আর একজন স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মাওলানা ভাসানীর স্বপ্নকে যুদ্ধের মাধ্যমে নিজে যুদ্ধ করে বাস্তবায়ন করেছেন। আমরা এই দুজন নেতাকে সারা জীবন প্রতিক্ষণ স্মরণ করতে চাই, শুধু জন্মদিবস এবং মৃত্যু দিবসে নয়। তাই আমি এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি প্রস্তাব করব যে এই দুইজন নেতার, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রচনা টেক্সট বুক বোর্ড, বিশ্ববিদ্যালয় সিলেবাস সবখানে থাকতে হবে। প্রতিটা ছাত্র, প্রতিটা ছাত্রী এবং সবাইকে সেটা পড়তে হবে। এবং আমরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়িনি, আমাদের জন্য বই পুস্তক প্রকাশ করতে হবে। এই আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই আলোচনা সভার সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহ্বায়ক, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন নির্যাতিত জননেতা, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, বিএনপির সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব সহ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভক্ত অনুসারী বৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে আমরা আজকে বলতে চাই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন সম্পর্কে, তার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আমরা যতটা জানি, সেখানে আমাদের অনেক শিকার আছে, জানার আছে। দেশের ক্রান্তি লগ্নে, দেশের দুঃসময়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
তিনি স্বপ্ন দেখলেন, তিনি ভাবলেন, চিন্তা করলেন দেশের এই ক্রান্তি লগ্নে এখন কি করা প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার একটি পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি মুসলিম, তিনি কখনো ক্ষমতার চিন্তা করেন নাই, তার মধ্যে কোনো লোভ লালসা ছিল না। তিনি নেতা তৈরি করেছেন, তিনি নেতা সৃষ্টি করেছেন, কর্মী সৃষ্টি করেছেন, ভক্ত বানিয়েছেন। আমরা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী হতে পেরে নিজেদের গর্ববোধ করি, আমরা জিয়ার একজন কর্মী হিসাবে দেশের এই সময়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, আমি জানি না ভাসানীর মাজারে আপনারা শ্রদ্ধা জানিয়েছেন কিনা, তবে যদি জানিয়ে থাকেন ভালো, যদি শ্রদ্ধা না জানান তাহলে আমি মনে করব সেটি ঠিক করেননি। সেই সঙ্গে আমরা বলতে চাই, আমরা নির্বাচনী রুটম্যাপ আমরা দেখতে চাই যে নির্বাচনী রুটম্যাপের মধ্য দিয়ে দেশে দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, দেশের মানুষ রাজনৈতিকভাবে তাদের অধিকার ফিরে পাবে, এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা কলেজের সাবেক ভিপি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর শরফত আলী সপু। বিসমিল্লাহির রহমানির রহিম। মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের এক সময় ছাত্র রাজনীতির কিংবদন্তি নেতা, আমাদের রাজনীতি গুরু ছিলেন, ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি, যার নেতৃত্বে সেই আমাদের শ্রদ্ধেভাজন নেতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠা করা যার অন্যতম ভূমিকা, সেই আমাদের শ্রদ্ধেভাজন নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত, বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের নিতাই রায় চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, আমাদের খাইরুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, হেলেন জেরিন খান সহ সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন। যে মুক্তিযুদ্ধকে উনি সারা বাংলাদেশে ঘুরে উনি সংগঠন শক্তিশালী করেছিলেন, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু সেই সময়কার শেখ মুজিবুর রহমান নাকি মুক্তিযুদ্ধ করেছিলেন, কিন্তু মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর অন্যতম ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের সংগঠনগণ। তখন সেই সময়কার পূর্ব পাকিস্তানকে যে নাকি বলেছিলেন আসসালামু আলাইকুম, সেই নেতা হলো মজলুম আব্দুল হামিদ খান ভাসানী। আজকে ভাসানী নেই, কিন্তু ওনার যে স্মৃতি, আজকে ওনার যে আদর্শ, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দিয়ে গিয়েছিলেন ওনার সেই প্রতীক ধানের শীষ, যেটা নাকি সারা বাংলাদেশে মানুষের মনে প্রাণে জেগেছিল ধানের শীষ, সেটা হলো উপহার দিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাই সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে ফ্যাসিজম বিদায় নিয়েছে, শেখ হাসিনা, আমরা 17 বৎসর আন্দোলন সংগ্রাম করেছি,
আমাদের ইলিয়াস আলী ভাই, চৌধুরী আলম সহ অসংখ্য নেতাকর্মী থেকে গুম করা হয়েছে। তারপরেও বিএনপি কোনো আন্দোলন সংগ্রাম থেকে এক পাও পিছায় নেই। কিন্তু আর ছাত্র জনতা শ্রমিক মিলে মাত্র 22 দিনের মাথায় এই দেশের ফেসিজম শেখ হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে বিদায় করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে বিভিন্ন প্রশাসনে শেখ হাসিনার পেতাত্তার আবারও সোচ্চার। আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে অনুরোধ করব, অবিলম্বে এই সব পেতাত্তাদের প্রশাসন থেকে বিদায় করুন। আর নির্বাচনের রোডম্যাপ আপনি অচিরেই ঘোষণা করুন। কারণ আপনি দেখছেন বাংলাদেশের কি অবস্থা, দ্রব্যমূল্য সমস্ত কিছু মানুষের নাগালের বাহিরে। মানুষ চায় একটু শান্তিতে বসবাস করার জন্য। যানজট বলেন, আইন শৃঙ্খলা বলেন, আজকে চরম পর্যায়ে চলে গিয়েছে। তাই নেতৃবৃন্দ বলবো, অবিলম্বে নির্বাচনের ঘোষণা করুন এবং নির্বাচন ঘোষণা করে অবিলম্বে নির্বাচন ঘোষণা করুন। সংগ্রামী নেতৃবৃন্দ, আরেকটি কথা পরিশেষে বলবো, আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের ওনার মামলা হাইকোর্ট থেকে খারিজ হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা এখন পর্যন্ত তার মামলাগুলো শেষ হচ্ছে না? আজকে এই সরকারের কাছে প্রশ্ন, আইন উপদেষ্টার কাছে প্রশ্ন, অবিলম্বে তারেক রহমানের সমস্ত মামলা খারিজ করে দিয়ে, অব্যাহতি দিয়ে তাকে অবিলম্বে বাংলাদেশে আসার সুযোগ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আর না হয় আমরা মাঠে যে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা বাধ্য হব আজকে নেতৃবৃন্দ আছে, আজকে আমরা কর্মসূচি দেওয়ার জন্য। তাই তারেক রহমানের সমস্ত মামলা তুলে নিয়ে তাকে বাংলাদেশে আসার সুযোগ করার জন্য আমি আবার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবদল নেতা, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এখন বক্তব্য রাখবেন। মির শরফত আলী সভ্যকে ধন্যবাদ একটা সুন্দর বক্তব্য রাখার জন্য। আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, ছাত্র রাজনীতির কিংবদন্তি, আন্দোলন সংগ্রামের একজন কীর্তিমান পুরুষ জনাব শামসুজ্জামান দুদু মঞ্চে উপবিষ্ট হয়েছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রতিকৃতি, এদেশের এই স্বৈরাচারী সরকারের ১/১১-র পর থেকে নিরলসভাবে খুন, গুম, নির্যাতন, হামলা, মামলা সবকিছুকে উপেক্ষা করে সাহসিকতার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি বিশ্বাস স্থাপন রেখে বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে অনেক মামলার আসামি থেকে বারবার কারা নির্যাতিত হয়ে যিনি দলের দায়িত্ব, মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সেই দলের সম্মানিত মহাসচিব, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জননেতা ফখরুল ইসলাম আলমগীর সহ এ দলের জাতীয় নেতৃবৃন্দ। মাওলানার উপর আজকে কথা। এই মাওলানা ভাসানী শুধু বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখেন নাই, এই মাওলানা ভাসানী সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য তিনি তৎকালীন সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জেল খেটেছেন, কারাগারে গিয়েছেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন। তারপরেও ব্রিটিশদের সাথে ঐক্য করেন নাই, ব্রিটিশদের সাথে কোনো আপোষ ফর্মুলা বিশ্বাস করেন নাই। সেই বাংলাদেশ থেকে আসাম পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন জাতীয় নেতা হিসাবে
নিজেকে সমাদৃত করেছিলেন, সেই মাওলানা ভাসানীর নেতৃত্বে তার সেই দিনের চিন্তা চেতনার মধ্যে দিয়ে শেখ মুজিবকে জানিয়ে দিয়েছিলেন পল্টন ময়দান থেকে পাকিস্তান যখন স্বাধীনতা লাভ করলো, পাকিস্তানের স্বাধীনতার পরে এই দেশের মানুষের উপর বৈষম্যতা নীতি এবং এই পাকিস্তানের জনগণের প্রতি পাকিস্তানের দ্বৈত নীতির বিরুদ্ধে, পাকিস্তানের নির্যাতন জুলুমের বিরুদ্ধে এই মাওলানা ভাসানী প্রথম পল্টন ময়দান থেকে ঘোষণা করেছিলেন যে পাকিস্তানের সাথে এই বাংলাদেশকে কখনো পাকিস্তানের সাথে জড়িয়ে রাখা যায় না, বাংলাদেশকে মুক্ত করতে হবে, স্বাধীন বাংলাদেশ কায়েম করতে হবে। তাই তিনি সেই পাকিস্তানের যখনই যে ভোট আসতো তিনি বলেছিলেন, মুজিব, পাকিস্তানের সাথে কোনো ভোট নয়, ভোটের বাক্সে লাথি মারো, স্বাধীন বাংলা কায়েম করো। সেই ভারতের সেই পাকিস্তানের বিরুদ্ধে এবং মুজিবকে যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলা রচিত হয়েছিল। সেই স্বাধীন বাংলা এবং জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই স্বাধীনতার ঘোষণার জাতীয় নেতৃবৃন্দের মধ্যে থেকে সর্বপ্রথম সহযোগিতা জানিয়েছিলেন এই আমাদের আজকে যাকে নিয়ে আজকে কথা বলছি সেই মাওলানা ভাসানী, মজলুম জননেতা মাওলানা ভাসানী জিয়াউর রহমানের বক্তব্যকে স্বাগত জানিয়ে জাতির উদ্দেশ্যে তিনিও সেই দিন বক্তব্য রেখেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম যে মুজিবকে এই মাওলানা ভাসানী খমস বলে বলেছিলেন, কোন রকম আপোষ ফুলনা নাই। মুজিবকে কারাগারে 70 যখন মুজিব কারাগারে থাকেন তিনি পল্টন ময়দান থেকে বক্তব্য রেখে বলেছিলেন, চলো চলো অর্থাৎ জেলখানায় চলো, চলো চলো কারাগারের গেট ভাঙো, মুজিবকে উদ্ধার করো। তার সমস্ত কিছু ছিল, তার মধ্যে দলীয় উদারতা, দেশের পক্ষে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে সেই ভাসানীর নেতৃত্ব। আবার সেই জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা দিলেন তার নেতৃত্ব মুক্তিযুদ্ধে তার অনুসারীরা অংশগ্রহণ করেছিল। কিন্তু দুঃখের বিষয় সেই স্বাধীনতা যুদ্ধের সময় মাওলানা ভাসানীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সমস্ত কিছুর মূলেই ছিল এই আওয়ামী লীগ, অর্থাৎ কুচক্রী আওয়ামী লীগ, দেশদ্রোহী আওয়ামী লীগ। তারা তাদের ধারণা ছিল যে তারা একদিকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার আরেকদিকে তাকে সমর্থন দিয়েছিলেন মাওলানা ভাসানী। তাই তারা মাওলানা ভাসানীর বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র নেমেছিলেন। মুজিব ক্ষমতাসীন হলেন, সেই মুজিব ক্ষমতায় যাওয়ার পরে দেশে কি দুর্ভিক্ষ হয়েছিল, দেশের 10 লক্ষ মানুষ সেই দিন নিহত হয়েছিল। তখনও মাওলানা ভাসানী মুজিবকে বলেছিলেন, এজন্য দেশ স্বাধীন করা হয় নাই, মুজিব তোমাকে যে গদিতে বসানো হয়েছে এদেশে গণতন্ত্র রক্ষার জন্য, স্বাধীনতার রক্ষার জন্য, সংবাদপত্রের রক্ষার জন্য, এদেশের মানুষের মৌলিক অধিকার এবং গণতন্ত্র রক্ষার জন্য সেই দিনও হুঙ্কার দিয়ে জাগিয়েছিলেন। আজকে ব্যানারে লেখা আছে ল্যাটিন আমেরিকা এবং আমাদের সে আমেরিকার একজন নির্যাতিত নেতা, তিনি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, বিভিন্ন এই মজলুম নেতা মজলুম জনগণের পাশে থাকতেন। ল্যাটিন আমেরিকায় যখন অত্যাচার নির্যাতন, আফ্রিকাতে অত্যাচার নির্যাতন হতো, এই এশিয়ার বিভিন্ন দেশে যখন অত্যাচার নির্যাতন হতো তিনি তাদের পক্ষেও কথা বলেছেন, তাদের পক্ষেও কথা নিয়ে এদেশের মানুষকে মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। সর্বশেষ ফারাক্কাবাদ নিয়ে এই মাওলানা ভাসানী প্রথম কথা বলেছিলেন, এই ফারাক্কাবাদ হবে এদেশের অভিশাপবাদ, এই ফারাক্কাবাদকে ভাঙতে হবে। এই ফারাক্কাবাদের জন্য লং মার্চে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং মাওলানা ভাসানী বিকল্প কোনো নেতা হতে পারে না। মাওলানা ভাসানী ছিলেন এদেশের মজলুম জনগণের নেতা, মাওলানা ভাসানী ছিলেন আমাদের আদর্শিক নেতা। তাই আসুন আমরা তার চিন্তা চেতনায়, যেমন তিনি জিয়াউর রহমানের কাছে মাওলানা ভাসানী সর্বশেষ তিনি তার আমানত ছিল, ভোটের আমানত হিসেবে যে ধানের শীষকে তিনি দিয়েছিলেন, এই দলকে তিনি ধানের শীষকে উপহার দিয়েছিলেন। আজকে সেই ধানের শীষের বিরুদ্ধে বাংলাদেশ মানুষ যেমন ধানের শীষকে বরণ করেছিলেন এবং ধানের শীষের মধ্য দিয়ে চারবার আমাদের বেগম খালেদাকে নির্বাচিত করেছিলেন। আগামী দিনে যে নির্বাচন হবে এই তত্ত্বাবধায়ক সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি নির্বাচন দিন, রোডম্যাপ দিন, আমরা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, 90-এর সফল ছাত্রগণ অভ্যুত্থানের অন্যতম নেতা, রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা যারা শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমার পরম শ্রদ্ধাভাজন নেতা, কারা নির্যাতিত নেতা, সাবেক তুখোড় ছাত্রনেতা, গণমানুষের নেতা, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন আমাদের সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় সংকীর্ণতার কারণে বক্তব্য প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। আমি প্রথমে মৌলানা মজলুম জননেতা মৌলানা হামিদ খান ভাসানীর বিদেয়ী আত্মার প্রতি, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মৌলানা ভাসানী ছিলেন এক ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি তার জীবদ্দশায় তিনি দেশ, জাতি, জনগণের জন্য যে অবদান রেখে গেছেন, এই বাংলাদেশের মানুষ তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রিয় বন্ধুরা, মৌলানা ভাসানীকে যারা বাংলাদেশের সৃষ্টির ইতিহাস জানতে হলে মৌলানা ভাসানীকে জানতে হবে, তাকে চিনতে হবে। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তিনি প্রথম আমরা দেখেছিলাম যে 1957 সালের কাকমারি সম্মেলনে সেই পাকিস্তানি বাহিনীদেরকে সেই আসসালামু আলাইকুম বলে তিনি বিদায় জানিয়েছিলেন। সেখান থেকে তিনি আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, ঔপনিবেশিকবাদ এবং সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে তিনি আপোষহীনভাবে লড়াই সংগ্রাম করেছেন। তিনি ছিলেন অত্যন্ত নির্মোহ এবং নির্লোভ। তিনি কোনো ক্ষমতার মোহ তার ছিল না। তিনি নিঃস্বার্থভাবে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এই নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কথা বলেছেন। তার নীতি, আদর্শ, দর্শন অনুসরণ করি সেই 1971 সালের মহান স্বাধীনতার যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি দেশ স্বাধীন করেছেন। তার সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে জিয়াউর রহমানকে তিনি আশীর্বাদ করেছেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনা করে সফলতা অর্জন করেছিলেন। প্রিয় বন্ধুরা, তাই আজকের এই প্রেক্ষাপটে তাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার জীবনের যে কীর্তি, তিনি যে মানুষের জন্য, দেশের জন্য, জনগণের জন্য আজীবন সে লড়াই করেছেন, তার জন্যে তাকে আমরা শ্রদ্ধার সাথে চিরদিন দেখব। এবং আজকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে যে আওয়ামী লীগের যে জন্মদাতা তিনি ছিলেন, তাকে কোনোদিন সম্মান করেন, তার কোনোদিন তার মৃত্যুবার্ষিকী পালন করতে আমরা দেখিনি এবং তার প্রতি ন্যূনতম সম্মান তারা দেননি। আমাদের একজন নেতা বলেছিলেন আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল, সে তার সম্মানিত ব্যক্তিদেরকে কোনোদিন তিনি সম্মান দেননি। প্রিয় বন্ধুরা, তাই আজকে এই আওয়ামী বাকশালীর তার এই দুঃশাসনের অবসান হয়েছে। এই দেশের মানুষ তাদেরকে চিরবিদায় করে দিয়েছে। আর বাংলাদেশে তাদের রাজনীতি করার আর কোনো নৈতিক অধিকার নাই।
দেখেছেন যে এই ফ্যাসিস্টের পতনের পরে এই দেশের মানুষ মাঝে যে আনন্দ উল্লাস হয়েছে, যে পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা, একটি ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের একটি দানবীয় সরকার, মাফিয়া সরকার পতন হয়েছে। এই দেশে আর যেন কোনো মাফিয়া সরকার, ফেসিবাদের স্বৈরাচারী সরকারের জন্ম না হয়, তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমাদের মৌলানা ভাসানীর যে নীতি, আদর্শ, দর্শন, উনি যে দেশের জন্য অবদান রেখেছেন, এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এবং তাকে অনুসরণ করে আমাদের দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের প্রিয় নেতা আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আমাদের এই দেশের বর্তমান প্রেক্ষাপটে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এবং তিনি এই আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন। এই সরকার আমাদেরই সরকার, এই সরকারের ব্যর্থ হতে দেওয়া যাবে না। 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি রূপরেখা দিয়েছেন, এটাকে আমরা বাস্তবায়ন করে আমরা দেশে আগামী দিনে এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, এবং এই দেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট, কোনো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেড়ে নিতে না পারে। তাই আজকের দিনে আমাদের সেই শপথই করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং মৌলানা ভাসানীর বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং তার আদর্শ অনুসরণ করে আমরা দেশ সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ করার ক্ষেত্রে আমরা কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বীর উত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের প্রেরণার উৎস তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী দৌহিত্র, বিএনপি নেতা। টাঙ্গাইলে আমাদের 6 দিনব্যাপী যে কর্মসূচি ওখানে গ্রহণ করা হয়েছিল, তারপরে পালন কমিটি থেকে যে গতকালকে কর্মসূচিগুলোর যে যিনি সমন্বয় করেছিলেন, বিএনপি নেতা জনাব মাহমুদুল হক সানু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহিলা দলের অনেক বোন, তাদের নাম বলে দিচ্ছি: রাবেয়া আলম, মোম আহমেদ চিনু, কণিকা, জ্যোৎস্না বেগম, আয়েশা বেগম, সালমা কামাল, মায়া রানী সরকার, নাজমা বিশ্বাস পুতুলি, আসামত রিনা, আসমা জানিফ, সাগরিকা কাজী, নাজিরা হক, মারফা, ফারিয়া খাতুন, সাবিনা আক্তার, রীতা। যারা এখানে দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে যে বসুন। বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে কেউ গেটে দাঁড়াবেন না। সাংবাদিক ছাড়া কাউকে এখানে দাঁড়িয়ে না থাকার জন্য অনুরোধ করছি। দয়া করে আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন ওদিকে যে আসন গ্রহণ করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন স্বৈরাচার উপস্থিত আছেন মহিলা দলের নাজিয়া হক রুনা, অধ্যাপকা, অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন স্বৈরাচারের স্বাধীনতা আন্দোলনের তখর ছাত্রনেতা, ছাত্রলীগের সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব এখন বক্তব্য রাখবেন। জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি, ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এদেশের মানুষের কাছে একজন অনুকরণীয় রাজনীতিবিদ, লোভ লালসা দুর্নীতি যাকে স্পর্শ করতে পারে না, স্বৈরাচারের কাছে যিনি মাথা নত করতে জানেন না, এই বয়সেও আমাদের সেই আদর্শবান নেতা, বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত মহাসচিব, সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই, আজকের অনুষ্ঠানের আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধেয় নিতাই চৌধুরী, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের প্রিয় মহাসচিব দুদু ভাইয়ের ভাই নজরুল হক নান্নু ভাই, উপস্থিত আছেন খায়রুল খোকন, আব্দুল সালাম আজাদ, সর্বসফুর সহ সম্মানিত ভক্তগণ, প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু দুইটি কথা আলোচনা করব, সেটি হল এই:
মৌলানা ভাসানী বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে এক বিশেষ ব্যক্তিত্ব, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রথম উচ্চারণ করে এই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। যে মৌলানা ভাসানী যে বিগত পতিত সরকার যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ সরকারের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মৌলানা ভাসানী আজকের যে জাতীয় দল বিএনপি, সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দল গঠন করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। শুধু না, তার নিজের দলের প্রতীক ধানের শীষ উপহার দিয়েছিলেন আজকে সেই মহান নেতা। শাহাদত বার্ষিকীতে আমি দাঁড়িয়ে শুধু আরেকটি কথা বলতে চাই, মানে কতখানি উনি নেতৃত্বে যে দূরদৃষ্টি ছিলেন। একবার পাকিস্তান আমলে সেই সময় 144 ধারা জারি করেছিল, কিন্তু কারফিউ জারি করেছিল, 144 ধারা জারি করেছিল, কারফিউ ভঙ্গ করা যাবে না। মৌলানা ভাসানী দাঁড়িয়ে 2 কদম এগিয়ে গিয়ে নামাজের কথা বলে উনি সামনের দিকে এগিয়ে গেলেন। এরকম কথা আমরা শুনেছি, আমি দেখি নাই। আমারও এখানে একটা ঘটনা নাজমুল হক নান্নু ভাই জানেন। 69 সালে যখন ঘরোয়া রাজনীতি ছিল, মাঠে রাজনীতি করার কোনো সুযোগ ছিল না, মৌলানা ভাসানী আমার গ্রামে আমি যে স্কুলে পড়েছি সেই শাহপুর স্কুল, শাহপুরে উনি এক বিশাল সমাবেশের ডাক দিলেন। সেদিন ইহা খান রাষ্ট্রীয় ক্ষমতায়। উনি ভাবলেন মৌলানা ভাসানী এত বড় ঘর পাবে কোথায়, এত বড় সমাবেশ করবে, মৌলানা সাহেবের কি হয়েছে, উনি কি সুস্থ আছেন? মৌলানা সাহেব বললেন, আমি ঘরের ভেতরে এত বড় সমাবেশ করব। আমার শাহপুর প্রাইমারি স্কুলের স্কুল মাঠ অনেক বড় ছিল, নাজমুল হক নান্নু ভাই জানেন। পুরা স্কুলটা উনি পাঠশালাতে ঘিরলেন, আর উপরে পাটের বস্তা দিয়ে উপরে ছাউনি করে দিলেন, যেখানে লক্ষাধিক মানুষ সেই সমাবেশে অংশগ্রহণ করতে পেরেছিল, বসার সুযোগ পেয়েছিল। এই ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ফারাক্কা আমাদের বিরুদ্ধে উনি লং মার্চ করেছেন, জীবনের শেষ বয়স এসে তার কিছুদিন পর উনি যে মাঝে চলে গেছেন আমাদের মাঝ থেকে। সেই মহান ব্যক্তির প্রতি আমরা অবিচার করেছি। বিগত সরকার যদি মৌলানা ভাসানীকে শ্রদ্ধা করতেন, স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা করতেন, দেশের মানুষের প্রতি এই নির্যাতন না করতেন, এভাবে পালিয়ে যেতে হতো না। তাই আমরা মনে করি মৌলানা ভাসানী শুধু একটা পার্টির নেতা ছিলেন না, উনি বাংলাদেশের সমস্ত মানুষের জন্য উনি নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, দিক নির্দেশনা দিয়েছিলেন, মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। তাই আজকে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার পরিবারের অনেক সদস্য হয়তো বেঁচে নাই, তারপর যারা আছেন তাদের সর্বাঙ্গীন সুস্থতা, সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু। অ্যাডভোকেট নজমুল হক নান্নু এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে অনেক কম দুদু বলে দিয়েছে, কয়েক মিনিটের মধ্যে শেষ করতে। সম্মানিত সভাপতি, আমাদের অনুস্প্রতিম খুব বড় নেতা শামসুজ্জামান দুদু, সেই স্কুল জীবন থেকেই মৌলানা ভাসানীর কৃষক আন্দোলন করত, এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের নেতা, জনগণের নেতা, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আজকে এখানে অন্যান্য যারা মঞ্চে উপবিষ্ট আছেন, আমি নাম না বলেও সংক্ষেপে বলার জন্যে আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাই। উপস্থিত ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আমার শ্রদ্ধা এবং সালাম জানাবেন। আজকে মৌলানা ভাসানীর সম্পর্কে অন্যান্য বছরের মতো আজকেও শ্রদ্ধা জানাতে যে আমার হৃদয়টা বিদীর্ণ হচ্ছে, ক্ষতবিক্ষত হৃদয়। কেন? 53 বছর পেরিয়ে গেল শুধু গণতন্ত্র, ভোটের অধিকারের জন্যে, শুধুমাত্র কথা বলার জন্যে 2000 মানুষের রক্ত দিতে হয়, 30,000 মানুষ আহত হয়। এর চাইতে দুঃখ বেদনার কথা আর কি হতে পারে? বন্ধুগণ,
মজলুম জননেতা মৌলানা ভাসানী প্রতিদিন জন্মগ্রহণ করে না। ইতিহাস প্রতিদিন কোনো বিখ্যাত মানুষের জন্ম দেন না। উনি এত বড় নেতা ছিলেন, এই উপমহাদেশে এত বড় নেতা কেউ ছিলেন না। আপনারা দেখুন, কৃষক আন্দোলন আসামে করেছেন, বড় বড় কৃষক সম্মেলন করেছেন, মঙ্গলদৈ, বড়পেটা, ভাসানচর, তারপর সিরাজগঞ্জের কাওয়াখালী, সন্তোষ, শাহপুর, যেটা হাবিব বলেছে অনুস্প্রতিম, হাবিবুর রহমান হাবিব, ওর বাড়ি শাহপুর, আমার বাড়ি পাবনা। এছাড়াও 5 বিবি, ঢাকা, বহু জায়গায় তিনি কৃষক আন্দোলন করেছেন। তিনি যখন মারা গিয়েছেন এরপরে আর কোনো কৃষক সমাবেশ হয়নি। বন্ধুগণ, এই এত বড় নেতার পরিচয় সকলে বলতো সানিয়াত সেন। আমি সেই সানিয়াত সেনের বাড়িতে গিয়েছিলাম 1989 সালে। তখন আমার আমার শ্রদ্ধেয় মরহুম মির্জা গোলাম হাফিজ সাহেব, যিনি বাংলাদেশ চিন্মতি সমিতির সভাপতি ছিলেন, স্পিকার ছিলেন, নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি ওখানে যাননি, চীন থেকে ফিরে এসেছিলেন। আমি দেখলাম সানিয়াত সেনের বাড়ি যে তিনি এত জনপ্রিয়, সাধারণ মানুষের মধ্যে লাঙল যার জমিদার এই আন্দোলন ছিল, মৌলানা ভাসানীরও তাই ছিল। বন্ধুগণ, আমি আর বক্তব্য বাড়াবো না, শুধু এই কথাটুকু বলি, তিনি একটি বড় ঘটনা ঘটিয়েছিলেন, ফারাক্কা আন্দোলন। ফারাক্কার সেই মহান সেই লং মার্চ, আপনারা জানেন আমাদের যে নদী, সেই নদীর পানি একতরফাভাবে ভারত প্রত্যাহার করেছে। মৌলানা ভাসানী বলেছেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের পানির প্রাপ্তি, এসব কিছুই আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্তি হয়, কিন্তু ভারত এটা করে নাই। তিনি অসুস্থ অবস্থায় তিনি লং মার্চে সামিল হন এবং সেই মহানন্দা নদীর ওখানে যেয়ে তিনি সেখানে যে সমাপ্ত করেন। বন্ধুগণ, এটা ঐতিহাসিক ঘটনা। এরপর 1976 সালে তিনি অসুস্থ অবস্থায় আমরা টাঙ্গাইলে গেলাম। টাঙ্গাইলে যাওয়ার সময় তিনি অসুস্থ, তিনি মশিউর রহমান জাদুমিয়া ছিলেন, ন্যাপের নেতারা ছিলেন, আমরা ছিলাম। উনি বললেন যে দেখো, সারা জীবন আমার সাথে তোমরা রাজনীতি করেছো, এখন তোমরা একটা জাতীয়তাবাদী দল গঠন করো। যেই জাতীয়তাবাদী দল নির্বাচন করবে এবং দেশ শাসনের রায় তোমরা গ্রহণ করবে, তোমরা সৎ হয়েও আমার সাথে থেকে তোমরা কিছু পাবে না। মৌলানা ভাসানী নভেম্বরের 17 তারিখে চিরবিদায় নিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তরুণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৌলানা ভাসানীকে চিনতে পেরেছিলেন। তিনি মৌলানা ভাসানীর আদর্শ ধারণ করলেন। আমরা ন্যাপ থেকে আমরা তখন জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করে আমরা জাতীয়তাবাদী পার্টি, জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী পার্টি গঠন করেছি। আজকে মৌলানা ভাসানীর ধারাবাহিকতায় জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমরা একই ধারায় আছি। আর আজকে যিনি প্রধান অতিথি, আমাদের নেতা, আমাদের বন্ধু, আমাদের ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সেই ছোটবেলা থেকেই, দিনাজপুর থেকেই মৌলানা ভাসানীর অনুসারী। তারপরে জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, এখন তিনি তারেক রহমান, আমাদের প্রিয় নেতা। এক ধারায় উনি কাজ করছেন। তিনি একজন প্রজ্ঞাবান মানুষ, আমি তার প্রশংসা করব না, উনি আমার ভাই এবং বন্ধু। তিনি জ্ঞানী মানুষ, সৎ মানুষ। এবং আমি যেটা বললাম, মির্জা গোলাম হাফিজ সাহেব তার চাচা হন। ওনার পিতা ছিলেন মির্জা রুহুল আমিন সাহেব, উনিও বাংলাদেশ চিন্মতি সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আগামী মাসে আমি মির্জা গোলাম হাফিজকে স্মরণ করব। আপনারা চিন্তা করে দেখেন, মির্জা গোলাম হাফিজ সাহেব কত আগে মারা গিয়েছেন, আমরা কোনোবারই স্মরণ করি না। আমরা এবার তাকে স্মরণ করব। আজকে আপনাদের সকলকে আমি সালাম জানাই। মজলুম জননেতা মৌলানা ভাসানীর স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন, আমাদের সংগ্রাম সামনে আছে। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, অত্যন্ত চমৎকার বক্তব্য শুনলাম
জনাব অ্যাডভোকেট মজলুম নানু ভাইয়ের কাছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মজলুম জননেতা মজলুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী স্নেহধন্য, সাবেক ছাত্রনেতা, সাবেক মন্ত্রী, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মজলুম জননেতা মৌলানা ভাসানীর 48তম মৃত্যু দিবসে আজকে বিএনপি কর্তৃক আয়োজিত মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপনের জাতীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব শামসুজ্জামান দুদু, এখানে মহাসচিব হিসেবে উপস্থিত আছেন মৌলানা ভাসানীর আদর্শের পরিপূর্ণ অনুসারী এবং তার সহযোদ্ধা এককালের, এবং বাংলাদেশের গণমানুষের নেতা আমাদের পার্টির সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, এখানে অন্যান্য উপদেষ্টাবৃন্দ, নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং অন্যান্য সদস্যবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, মৌলানা ভাসানীকে অনেক কাছে থেকে এবং তার সাথে অনেক দিন আমাদের অনেক সময় কেটেছে সেই ছাত্র জীবনে এবং প্রথম যৌবনে। মৌলানা ভাসানী মৃত্যুর ঠিক 2 দিন আগে পিজি হাসপাতালে উনি যে ক্যাবিনেট ছিলেন দীর্ঘদিন যাবৎ, তিনি ওখানে ছিলেন দীর্ঘদিন না কিছুদিন যাবৎ। আমি একেবারে ওনার পাশে গিয়ে বসলাম, আমি গায়ে হাত দিয়ে বললাম, হুজুর কেমন আছেন? উনি বললেন যে বড় দুর্বল, এখন তো উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। তখন একটা ইস্যু ছিল। তো যাই হোক, এই মৌলানা ভাসানী তিনি আজীবন এই আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার, যাকে রেড মৌলানা বলে পশ্চিমারা মানে সম্বোধন করত, তিনি রেড মৌলানা অর্থাৎ লাল মৌলানা। তিনি ভায়োলেন্স করতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তিনি জমিদারি শোষণ এবং শাসনের বিরুদ্ধে, জমিদারি শোষণের বিরুদ্ধে এবং জমিদারি আমলের ভূমি ব্যবস্থার বিরুদ্ধে তিনি জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন। আসামে লাইন প্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি আসামে অবিসংবাদিত নেতা হিসেবে তিনি পরিচিত হন, এবং এই বাংলায় এসে তিনি আবার এখানে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ সবারই মানে তাদের প্রকৃত নয়নের মণি মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী প্রথমে মুসলিম লীগের নেতা ছিলেন, পরে আওয়ামী মুসলিম লীগ করলেন, পরে আওয়ামী বাদ দিয়ে তিনি মুসলিম লীগ করলেন। এটা তার জীবন একটা দিক। অন্য দিকটা হলো যে তিনিই প্রথম বারবার বাংলাদেশের স্বাধিকারের কথা এবং সর্বোপরি স্বাধীনতার কথা তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। তিনি কাকমারি সম্মেলনে তিনি পরিষ্কারভাবে বললেন 57 সালে কাকমারি সম্মেলনে যে মানে তোমাদের মতো তোমরা, আমাদের মতো আমরা, পশ্চিম পাকিস্তানের সাথে। এবং তিনি 70-এর সেই উপকূল অঞ্চলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে যখন লক্ষ লক্ষ লোক মারা গেল, এই পল্টনের জনসভায় তিনি বললেন যে ওরা আসেনি, অতএব ওরা ওদের মতো ওরা, আমাদের মতো আমরা। বারবার তিনি এই কথাগুলো বলেছেন। মৌলানা ভাসানী যে কানসাটে সেই ফারাক্কা লং মার্চ করেছেন, আমি সেই ফারাক্কা মিছিলে খুব অল্প বয়স তখন আমাদের ছিলাম, একেবারে অল্পও না, সেই ফারাক্কা লং মার্চে ছিলাম। এবং ফারাক্কা লং মার্চে কারা কারা ছিল, তখন নির্মল সেন তার একটা প্রবন্ধে একটা আর্টিকেল লিখেছিলেন যে নির্মল সেন গিয়েছিলেন সাংবাদিকদের, তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি বললেন যে সেই কানসাটে ছোট্ট একটি শিশু কচি বাঁশপাতার মতো কেঁপে কেঁপে উঠছে, সেও সেই কানসাটে যাচ্ছে। এরকম বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত আবাল বৃদ্ধ জনতা, এখানে হাজার হাজার মানুষ সেই কানসাটে চলো চলো
মরণবাদ ফারাক্কাবাদ ভেঙে দাও গুড়িয়ে দাও, এই মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী চিরকাল আধিপত্যবাদ বিরোধী ছিলেন। মৌলানা ভাসানী এদেশের শ্রমিক কৃষক মেহনতি জনগণের নেতা ছিলেন এবং মৌলানা ভাসানী আপসীন ছিলেন এবং তিনিই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার স্বপ্ন এবং বীজ তিনিই বপন করেছেন। আজ মৌলানা ভাসানীর এই 48তম প্রণয়ন মৃত্যু দিবসে আমি গভীর শ্রদ্ধার সাথে মৌলানা ভাসানীকে স্মরণ করি এবং আজ মৌলানা ভাসানী প্রকৃত অর্থেই প্রাসঙ্গিক আমাদের দেশে। কারণ ওই মৌলানা ভাসানী একবার বলেছিলেন যে বিদেশি শাসকদের উদ্দেশ্যে, আমি বাঙালি জাতি, আমি হুন মানে নাই, শক মানে নাই, মোগল মানে নাই, পাঠান মানে নাই, অতএব আমি কারো আধিপত্য মানি না। এই ছিল তার জাতীয় মুক্তির স্বপ্ন। তিনি বাংলাদেশের জাতীয় মুক্তি এবং জনগণের গণতান্ত্রিক সমাজ, সেই জনগণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখতেন। সেই মৌলানা ভাসানী আজ আমাদের সামনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমাদের পার্টি বিএনপি মৌলানা ভাসানীকে অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাই আজকে বিএনপির উদ্যোগে পার্টির মহাসচিব, যিনি প্রধান অতিথি, এখানে এই প্রোগ্রামটা হচ্ছে। আর একটা কথা বলে শেষ করব, মৌলানা ভাসানী ওই মৃত্যু ওই তার আগে আর একদিন আমাকে বলছিলেন, আমরা কয়েকজন, দেখো যে আমাকে কথা দিয়েছে সে গরিব মানুষের জন্য কাজ করবে, কথায় না বড় হবে কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হবে কাজে বড় হবে। জিয়ার কাজের মাঝে আমি বুঝতে পারছি যে জিয়া এই দেশে মানুষের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করছে এবং জিয়া রহমানের প্রতি তার একান্ত গভীর তার সমর্থন ছিল। সেই মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মৌলানা ভাসানী অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুর পর থেকে প্রতি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মৌলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি গঠন করা হয় এবং তার উদ্যোগেই প্রতি বছর কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও মৌলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি গঠন করা হয়েছে। গত প্রায় 3 যুগ যাবৎ যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছেন সেই জননেতা জনাব শামসুজ্জামান দুদু, আজকের সভার সভাপতি জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমানের অসুস্থতার কারণে ওনার সভাপতিত্ব করতে হচ্ছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রধান অতিথির অনুমতিক্রমে জননেতা জনাব শামসুজ্জামান দুদু, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, সাবেক সিপাহ সালার, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শামসুজ্জামান দুদু। বিসমিল্লাহির রহমানির রহিম। মজলুম জননেতা 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা, এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপি মহাসচিব, যিনি সুদীর্ঘ ছাত্র জীবন থেকে মৌলানা ভাসানীর অনুসারী ছিলেন, রাজনীতি করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, নির্যাতন ভোগ করেছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি অন্যতম অগ্রনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তৃতার সুযোগ নাই, সময়ও নাই। আমি দুটি ছোট্ট প্রসঙ্গ উল্লেখ করে আজকে আমার বক্তব্য শেষ করব, পরে প্রধান অতিথি বক্তৃতা দিবেন। মৌলানা ভাসানীর প্রতি বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া রহমান, জনাব তারেক রহমান বরাবর
তাকে শুধু শ্রদ্ধা করে না, তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার মৌলানা ভাসানী আমাদের আরাধ্য পুরুষ, আরাধ্য নেতা, মহানায়ক। বন্ধুরা, খামোশ বলার একটাই মানুষ ছিল ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশে, তিনি মৌলানা ভাসানী। অন্যায়ের বিরুদ্ধে খামোশ উচ্চারণ করার যে গর্জন, এই একটি শব্দের মধ্যে যে দেশটা কাঁপিয়ে দেওয়া যায়, শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায়, এটি মৌলানা ভাসানী জাতিকে দেখিয়েছিলেন। তার সমগ্র জীবন তিনি তুচ্ছ জ্ঞান করেছেন মানুষের সেবায়, মানুষের জীবন গঠনে, স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার সংরক্ষণের জন্য। তিনি সারা দেশ, সারা পাকিস্তান, সারা ব্রিটিশ আমলে, সারা ভারতবর্ষ তিনি চষে বেরিয়েছেন। অনেক রূপকথা তুল্য কথা আছে। তিনি একদিকে রাজনীতিক, অন্যদিকে আধ্যাত্মিক নেতা, পীরও বটে। তার অসংখ্য মুরিদ আছে সারা পৃথিবীতে। আমি তার আরেকটি ছোট্ট প্রসঙ্গ বলে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, তিনি একবার চীনে গিয়েছিলেন, চীনের মাও সেতুং এর আমন্ত্রণে, তখনকার চেয়ারম্যান। তো চীনে ঘুরে আসার পরে তিনি যখন পাকিস্তান এয়ারপোর্টে, সম্ভবত করাচি এয়ারপোর্টে নেমেছিলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে চীনের কোন জিনিসটা আপনার মনটা কেড়ে নিয়েছে, ভালো লেগেছে। তিনি খুব সংক্ষেপে উচ্চারণ করেছিল, সেখানকার মানুষের যে মুখচ্ছবি, হাসি, এটা আমার হৃদয় কেড়ে নিয়েছে। অর্থাৎ চেয়ারম্যান মাও সেতুং চীনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন, সেই তৃপ্তির হাসি তিনি চীনের মানুষের মুখে দেখেছিলেন। আমরা শহীদ জিয়া রহমানের শাসনকালে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যে তৃপ্তির হাসি দেখেছি, স্বস্তির হাসি দেখেছি, সেটি বিএনপি, বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে জনাব তারেক রহমানের শাসনকাল যেন তেমনি হয়। যদি সত্যি করতে পারি, তাহলে আজকে মৌলানা ভাসানীর মৃত্যু দিবসের তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত আছেন লায়ন মিয়া আনোয়ার, গিয়াসুদ্দিন খোকন, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক গঠিত মৌলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে 2 দিনব্যাপী কর্মসূচি আজকে চূড়ান্ত এবং সমাপ্ত দিনে আলোচনা সভার এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, অত্যন্ত স্নেহধন্য সাবেক ছাত্রনেতা, সাবেক মন্ত্রী, বিএনপির সংগ্রামী মহাসচিব, জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে একটু কথা কম বলার জন্য, না বললে আরো খুশি হব। বিশেষ করে আমার বাঁয়ে সামনে যারা আছেন, তারা ছবি টবি নেওয়ার পর একটু সরে গেলে আমাদের কথা বলতে একটু সুবিধা হয়, মানুষের কথা শুনতে সুবিধা হয়। কারণ আমরা যারা বক্তা, আমরা যারা বলি, কথা বলি, আমাদের দর্শকের সঙ্গে আই কন্ট্যাক্টটা খুব জরুরি। আমি যাদের উদ্দেশ্যে কথা বলছি তাদেরকে দেখতে না পাই। আচ্ছা, আপনারা কাজ করেন না কেন? আপনারাই কথা বলেন, এখানে আমরা চলে যাই। ইটস বেটার বোধ হয়। এইভাবে করলে তো আমাদের পক্ষে অসুবিধা। আমি এই কথাগুলো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ওই সুযোগটুকু আমাদেরকে একটু করে দেবেন, যে আমরা যারা আমাদের শ্রোতা যারা, তাদের সঙ্গে যেন একটু যোগাযোগ করতে পারি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং মৌলানা ভাসানীর একজন অনুসারী এবং আজকে মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন কমিটির সাধারণ সদস্য সচিব, সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু, মঞ্চে উপস্থিত আছেন মৌলানা ভাসানীর বিশিষ্ট অনুসারীবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মৌলানা ভাসানী একজন কিংবদন্তি, মহিরুহ, বিরাট বটগাছ, এবং তার ছায়ায় আমরা দীর্ঘকাল বাস করেছি। আজকে নয়, ব্রিটিশেরা যখন আপনার ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশদের শাসন বাংলাদেশ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল, জেল, জুলুম, হত্যা, অত্যাচার, নির্যাতন, ঔপনিবেশিক শাসনের যে নির্যাতন, সেই নির্যাতনে যখন অস্থির হয়েছিল, তখন এই ভারতবর্ষে কয়েকজন মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেদিন জেগে উঠেছিলেন, বেরিয়ে এসেছিলেন। মৌলানা ভাসানী একজন ব্যতিক্রমী রাজনৈতিক নেতা। সেই সময় যারা রাজনীতি করতেন, সামনে ছিলেন, সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসা, বেশিরভাগই সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন, পূর্বে বলেন, সব ছিলেন তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, অত্যন্ত উচ্চশিক্ষিত, এবং তাদেরকে বলা হতো ফিউডাল লর্ডস। তারা সবাই সামন্ত প্রভু ছিলেন। মৌলানা ভাসানীর অভ্যুত্থান একেবারে সাধারণ ঘর থেকে, এবং তিনি মাদ্রাসায় পড়তেন এবং কর্মজীবনে পড়াতেন, অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ছিলেন। এই সময়ে তিনি আসামে তিনি চলে গিয়েছিলেন এবং সেখানেই তিনি পড়াশোনা করতেন। পড়াশোনা শেষ করে তিনি সেখানে কিছু এই ওয়াজ মাহফিল টাফিল করতেন। এই করার সময়ই দেখা গেল যে মানুষের ভেতরে একটা আগুন আছে, সে মানুষকে জাগিয়ে তুলতে পারে মুহূর্তের মধ্যে, মানুষকে সে মোহিত করতে পারে। এই গুণগুলোর জন্য মৌলানা ভাসানী খুব দ্রুত রাজনৈতিকভাবে সামনে এসে পড়লেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাছে টানার চেষ্টা করেছে। মৌলানা ভাসানী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামের। খেয়াল করবেন, তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিন্সের, স্টেটের তিনি সভাপতি ছিলেন। পরবর্তীতে যখন পাকিস্তান আন্দোলন শুরু হলো, তখন পাকিস্তান মুসলিম লীগের, তত পাকিস্তান মুসলিম না, ভারতীয় মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছিলেন এবং সেই পাকিস্তান আন্দোলন করেছেন দীর্ঘদিন। আসাম, বাংলা, উড়িষ্যা, এই সমস্ত এলাকাতে তিনি করেছেন। শুধু তাই নয়, তিনি সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের জন্য কাজ করেছেন। সেই সুদূর পাখতুন থেকে, অর্থাৎ আপনার সেই সীমান্ত এলাকা থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল। মৌলানা ভাসানীকে অনেকে বলতো তিনি পীর হলেন কিভাবে। উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে। আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন ঘোড়ায় চড়ে। ঘোড়ায় চড়ে এত দ্রুত ঘোড়া চালাতেন যে খুবই অল্প সময় তিনি এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যেতেন। মানুষ ভাবতে শুরু করলো যে মানুষটা তো মানুষ নয়, এটা নিশ্চয়ই জিন। এত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে সে কথা বলছে, মানুষের সঙ্গে কথা বলছে, এটাতে তিনি সাথে আধ্যাত্মিক জগতে প্রবেশ করলেন। আমার ছোট্ট ঘটনা পরে একটু আপনাদেরকে ওই পরের দিককার ঘটনা বলি, এটা স্বাধীন বাংলাদেশের কথা বলি।
73 কি 74 সালে আপনার নর্থ বেঙ্গলে, আমাদের নর্থ বেঙ্গলে প্রচন্ড বন্যা হয়েছিল। পঞ্চগড়, ঠাকুরগাঁ সব ডুবে গিয়েছিল। ওই ভারতবর্ষের থেকে পানি এসে ফ্ল্যাশ ফ্লাড ডুবে দিয়েছিল। সেই সময় মৌলানা গেলেন সেই বন্যা উপদ্রুত এলাকা দেখার জন্য। তো এমন যে গাড়ি ঘোড়া তো যায় না, গরুর গাড়িতে যাচ্ছেন উনি। তো গরুর গাড়িতে যাচ্ছেন, সঙ্গে তার অনুসারীরা আছে, আমরা আছি পিছন দিকে হাঁটছি, মানুষ হাঁটছে। কিছুক্ষণ পরে দেখা গেল যে গ্রামের মধ্যে আসলেই লোকজন, বিশেষ করে মহিলারা, তারা দৌড়ে দৌড়ে আসছে, হাতে শিশি। তো এই শিশি নিয়ে, এই শিশির মধ্যে হয় পানি, নাহলে আপনার তেল। এসে সবাই গিয়ে দাঁড়াচ্ছে, গিয়ে মৌলানার পেছনে গিয়ে যে হুজুর বলতেই হুজুর আর কোনো দিকে তাকাচ্ছেন না, তিনি ওই শিশিতে ফু দিয়ে দিচ্ছেন। এরকম অসংখ্য হাজার হাজার সারা রাস্তা জুড়ে মহিলারা আসলো, ফু নিয়ে চলে গেল। রাতে যখন আমরা খেতে বসেছি একজন কৃষকের বাসায়, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি যে ফু দিলেন এটা কেন? বলছে এই তো তোমাদের কমিউনিস্টদের দোষ, তোমরা হয়তো বোঝো না এই লোকগুলো আমার কাছে কেন এসছে। তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফু দেব সেটাতে তার কাজ হবে। ও এত দরিদ্র, সে ডাক্তারের কাছে যেতে পারে না। এই ফু দিয়ে সে তার বাচ্চার চিকিৎসা করে, ওই পানি খাওয়ায়, ওই তেল দিয়ে। এই যে বিষয়টা কিন্তু খেয়াল করে, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষগুলোর মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। আরেকটি বিষয় অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে তিনি কমিউনিস্ট। আমরা তো বাম রাজনীতিতে ঘরানার লোক সবাই এখানে। আমরা সবসময় আপনার সমাজতন্ত্রের কথা বলতাম, বিপ্লবের কথা বলতাম, এবং ধর্মকে আমরা ওই সময় মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয়। তিনি বলতেন যে তোমাদের কমিউনিস্টদের এই দোষ, তোমরা ভুলে যাও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না, যেটা সত্য, বাস্তব। এই কারণে তিনি পরে তার আনলেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। মনে আছে আপনার? ধর্ম, কর্ম এবং সমাজতন্ত্র, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আজকের রাজনীতির সঙ্গে একে কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। তো যাই হোক, সেই কথা পরে পরে তো মৌলানা পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তান হয়েছে, কিন্তু কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলোর পদ নেননি। পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আইয়ুব খান তো নয়, তখন আপনার কায়েদে আজমের পরে পরেই আপনার পাকিস্তান শাসক গোষ্ঠী তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো। এখন তো আপনার বৈষম্য শুনছেন আপনারা, তখনই আমরা বৈষম্য শুনেছি যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপরে বৈষম্য চাপিয়ে দিচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো, তাদের বরাদ্দ দেওয়া হয় না, উন্নতি হয় না। এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে আগে। এটা 52 সালের ভাষা আন্দোলনের পরে তখন সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আপনার কম্বাইন্ড অপোজিশন, একটা যুক্ত ফ্রন্ট তৈরি করলো। সেই যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সরওয়ার্দী সাহেব ছিলেন, একে ফজল হক সাহেব ছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন ওই যুক্ত ফ্রন্টের। এই যুক্ত ফ্রন্ট 54 সালে এই পূর্ব পাকিস্তানের সমস্ত আসনগুলো পেয়ে গেল কয়েকটা বাদ দিয়ে। আর দেখেন, রাজনীতি যদি ভুল হয়, তো যে পাকিস্তানের জন্য এই দেশের মানুষের লড়াই করেছে 46-এ, যে পাকিস্তান মুসলিম লীগ ছিল একটা অসীমবাদী, অবিসম্বাদী একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের ভরাডুবি হলো ভুল রাজনীতি করার কারণে এই বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন, অত্যন্ত জরুরি একটা শিক্ষা, যে আমরা এমন কোন, আমি আসলে বুড়ো হয়ে যাচ্ছি বোধ হয়। এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদরা অনেক সময় খেয়াল করেন না। যেমন এখন একটা পরিবর্তন এসছে, এই পরিবর্তনটাকে বুঝতে হবে, বুঝতে হবে যে ছেলেরা কি বলছে। আমাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে বিএনপির মধ্যে
ছেলেরা সব আন্দোলন একাই করেছে তা মানতে রাজি না, তাই না? অনেকে কথা খুব জোরে সোরে মিটিং এর মধ্যে বলেন। সত্য কথা, আমরা 15 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মামলা গেছি, জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। যে স্ট্রাইকার, তারা স্ট্রাইক করেছে। আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশগুলো করছি আমরা, সেই সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস খুব জোর দিয়ে বলতাম যে কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না, তরুণদের দেখতে পাচ্ছি না, ছাত্রদের দেখতে পাচ্ছি না। ছাত্র তরুণরা যদি সামনে না আসে তাহলে বুক পেতে গুলি নেবে কে? বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে ছাত্র, তরুণ, যুবক, যার পিছুটার নেই, যে ভ্যানগার্ড। আমরা মধ্যবিত্তরা, বয়স্ক লোকেরা, আমরা তো আপনার পেছনে পরিবারের কথা চিন্তা করি, আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি। আমি যদি আজকে একটা গুলি খেয়ে পড়ে যাই আমার পরিবারের কি হবে এই চিন্তা করেছি, তাই না? আপনারা তো কম কষ্ট করেননি। কতবার জেলে গেছেন, কতবার মার খেয়েছেন, পুলিশ মেরেছে, বাড়ি থেকে অত্যাচার করেছে। এই বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা, সাইদ রংপুরে যেভাবে দাঁড়ালো, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট। এই বিষয়গুলো আমাদের কিন্তু চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোন দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে এরা তরুণ, এদের অনেক উদ্দীপনা। আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম। আমরা ভেবেছি সমাজতন্ত্র করব, বিপ্লব করব, সবকিছু উড়িয়ে দিব, নতুন সমাজ সৃষ্টি করব। করেছি, এখনো চিন্তা করি যে এটাই করব। আমার তো সেই শক্তি নাই এখন, তার সেই শক্তি আছে, সে পারে বুক পেতে দাঁড়াতে। এই জন্যই এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ছাত্ররা অনেক কথা বলছে, বলবে, তাদের সে বড় অধিকারও আছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা আবার একটু হিসাব করি যে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে না, তাই না? সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়, এর পেছনে শক্তিটা কোথায়? এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি 2 বছর আগে, আমাদের 31 দফা 2 বছর আগে দিয়েছি আমরা সংস্কার, তাই না? নাকি চুপ করে থাকেন কেন? কথা বলেন না কেন? মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে আপনাদের? যাচ্ছে? তাহলে কথা বলবেন, রেসপন্ড করবেন। ধন্যবাদ, কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয়। তো এটা আমরা 2 বছর আগে দিয়েছি। কেন? আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার। আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি, ভাগ করতে বলেছি। এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি 31 দফায়, আমরা বলেছি পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে, তাই না? আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করতে হবে, যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে, এরাই ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। পরিষ্কার কথা। এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না, রাজনীতি পরিবর্তন হবে না। যত এনোমালিস গুলো আছে সেই এনোমালিস গুলো আমাদের ঠিক হবে না, ঠিক না? আপনার গত কাল এবং পরশু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আজকে পত্রিকায় দেখবেন অনেক পত্রিকা এডিটোরিয়াল লিখছে, ডেইলি স্টারের মতো পত্রিকা এডিটোরিয়াল দিয়েছে যে বিএনপি যে কথা বলছে এখন সেই কথাগুলোই সঠিক কথা।
চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন এটা এখন মানুষ গ্রহণ করছে। কারণ আমাদের এই যে বললাম আপনাকে যে আমাদের বয়স হয়েছে, আমাদের মাথার মধ্যে আমরা চিন্তা করি। এই জন্য মাওসেতুং একটা কথা বলেছিলেন, খুব দামি কথা। তিনি বলেছিলেন, পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার। যুবকের কাঁধে মস্তিষ্ক, বয়স্কদের মস্তিষ্কটাকে বসিয়ে দাও, তাহলে কি হবে? তোমার অভিজ্ঞতা, তোমার সাহস, তোমার যোদ্ধা সব এগিয়ে যাবে, তাই না? এই কথাটা বুঝতে হবে আমাদের সময়কে। ওই ছাত্রদেরও বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে। এখন তো ছাত্রদের, তরুণ যুবক, ওরা তো চাইবেই সবকিছু পাল্টে দিতে। কতটুকু আমরা পারবো, কতটুকু পারবো না, সেসবগুলো আমরা করছি। এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরাই আগে বলেছি, কিন্তু এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। ওই ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার, তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করছিল, মনে আছে আপনাদের? ক্ষমতায় থেকে দল করবে। মানুষ তো সেটা নেয়নি। নিয়েছে কি? তাড়াতাড়ি ইলেকশন দিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাই না? হাসিনাকে পালাতে হয়েছে কেন? হাসিনা পালিয়ে গেছে কেন? হাসিনা পালিয়ে গেছে, সে চিন্তা করতে ভুল করেছে। আমরা বারবার বলেছি, দেয়ালের লিখন পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না। আপনারা দেশটাকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শোনেনি। না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে দেশ থেকে। আমাদের ছেলে মেয়েরা, এমনকি আমার মেয়েও বলে পালাইছে, বলে পলাইছে। হাসিনা পলাইছে, তাই না? হ্যাঁ, তো এখন ওই জিনিসটা আমি আবারও রিপিট করতে চাই যে আমরা এমন কাজ যেন না করি, কেউই না, যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। মৌলানা ভাসানী আমাদেরকে সে পথ বারবার দেখিয়েছেন। মৌলানা ভাসানী তাকে কি বলতে জানেন? প্রফেট অফ ভায়োলেন্স। টাইমস পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে, প্রচন্ড আন্দোলন, সেই সময় টাইমস পত্রিকা হেড আপনার ছবিতে, প্রচ্ছদ ছবিতে মৌলানা ভাসানীর হাত তোলা ছবি বেরোলো, তার নিচে হচ্ছে যে প্রফেট অফ ভায়োলেন্স। মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানের লোকেরা তো অনেক কিছু দাবি করে, তাই না? মৌলানা ভাসানী প্রথম এই পল্টন ময়দানে দাঁড়িয়ে, যেখানে গাজী ভাইরা বসে আছে, আমাদের নান্নু ভাইরা বসে আছে, মাহবুল্লারা সব ছিল, তারা প্রথম সেদিন আপনার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ভুলে গেছেন? বলেন না তো কথা, একটু জোরে জোরে বলেন না কেন? এগুলো বলবেন। মৌলানাই প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার আইয়ুব খানের বিরুদ্ধে। একটা অটো রিক্সার একটা হরতাল ছিল, অটো রিক্সাওয়ালাদের হরতাল। পাকিস্তান আমলের কথা বলছি আমি। মনিম খান তখন আপনার গভর্নর। তো এই হরতালে পল্টন ময়দানে মিটিং হচ্ছে, কেন যায় না মৌলানা ভাসানী যেহেতু বক্তৃতা করবেন, শুনে মানুষ বোঝাই হয়ে গেছে। তখন কিন্তু ট্রাক দিয়ে মানুষ আনতে হতো না, বাস দিয়ে আনতে হতো না, টাকাও দিতে হতো না কাউকে। মানুষ সব চলে আসতো পল্টন ময়দানে, বেশি বাদাম খাত, বাদাম কিনে বসে বসে বাদাম খেতে কথা শুনত। এই মৌলানা ভাসানী সেই দিন সেই পল্টনে দাঁড়িয়ে বক্তৃতা করে শেষে বললেন, এখন আর কোনো পথ নাই, ওই বঙ্গভবন ঘেরাও করো। তত বঙ্গভবন বলতে না, প্রেসিডেন্ট গভর্নর হাউস ঘেরাও করো। বিশ্বাস করবেন না আপনারা, ওই মিটিং থেকে গিয়ে ঘেরাও হয়ে গেল, গুলি হলো, মারা গেল। তারপর দিন হরতাল, তারপর দিন হরতাল। আবার সেই পল্টনের মধ্যে দাঁড়িয়ে মৌলানা ভাসানী ঘোষণা দিলেন, এখন সমস্ত থানা ঘেরাও করো সারা বাংলা পাকিস্তানে। এইভাবে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়ে উঠল। সেই মৌলানা ভাসানী আরেকটি কথা, যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসেছে, তখন শেখ মুজিব কারাগারে, জেলের মধ্যে পল্টন ময়দানে মিটিং হচ্ছে। ওই সময় একজন একটা গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলো মিটিং এর মধ্যে। তিনি ওই লাশটাকে উপরে তুললেন, তুলে বলেন, আর কোনো কথা নয়, এখন
চলে যেতে হবে।